এখনকার ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে অধিকরণ কারক। অধিকরণ কারক নির্ণয় করার সহজ উপায় এবং অধিকরণ কারক থেকে তার যে শ্রেণীবিভাগ এবং খুঁটিনাটি প্রশ্নগুলি আসে সেখান থেকে বিস্তারিত চলো আমরা জেনে নেব। তার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথমেই আমরা জানবো অধিকরণ কারক কাকে বলে। দেখো, যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধার বা স্থানকে অধিকরণ কারক বলে। তাহলে কি বললাম? কোনো একটা স্থানে কাজটি সম্পন্ন হবে বা কোনো একটা সময়ে কাজটি সম্পন্ন হবে, তাহলে সেই সময় বা সেই স্থানকে আমরা তখন অধিকরণ কারক বলবো। এবারে অধিকরণ কারক নির্ণয় করার কিছু নিয়ম আছে। দেখো, স্থান, কাল, পাত্র এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু অধিকরণ কারক হয়। আর এক্ষেত্রে ক্রিয়াকে কোথায়, কখন এসব দিয়ে প্রশ্ন করতে হয়, আর বিশেষ করে স্থান আর সময় বোঝায়। ঠিক আছে, এবার কয়েকটি উদাহরণ দিই তোমাদের সামনে। আমি আগামীকাল কলকাতায় যাব। দেখো, কলকাতায় এর তলায় দাগ আছে, তাহলে আমি আগামীকাল কলকাতায় যাব একটা স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারকে অন্তঃস্থ বিভক্তি। পরেরটি দেখো, আমি ইতিহাসে কাঁচা, এটা একটা বিষয়। পরে এই উদাহরণটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এটিও কিন্তু অধিকরণ কারকে এ বিভক্তি। আজকে আকাশে চাঁদ উঠেছে, তাহলে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে এটা, এটিও কিন্তু অধিকরণ কারকে কে বিভক্তি। ঘাসের ওপরে শিশির পড়েছে, তাহলে কোথায় শিশির পড়েছে? ঘাসের উপরে, একটা স্থান বোঝাচ্ছে, তাহলে এটা অধিকরণ কারকে রে বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, তাহলে কোথায় ভ্রমর গুনগুন করে এলো বা গুনগুনিয়ে এলো? ঘরেতে, ঘর একটা স্থান, তাই এটি কিন্তু অধিকরণ কারকে তে বিভক্তি। এবারে চলে আসবো আমরা অধিকরণ কারকের শ্রেণী বিভাগ নিয়ে। অধিকরণ কারকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থানাধিকরণ, তার মানে স্থানযুক্ত অধিকরণ। ঠিক আছে, স্থানাধিকরণ। পরেরটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ মানে কাল যুক্ত অধিকরণ, মানে কাল মানে হচ্ছে সময়। আর একটা বিষয়াধিকরণ। ঠিক আছে, তাহলে স্থান, কাল আর বিষয় বা বস্তু হতে পারে। তো এই গেল তিনটে অধিকরণের ভাগ। এইবারে স্থানাধিকরণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। স্থানাধিকরণকে এখানে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। সেই চারটি ভাগ কি? স্থানসূচক অধিকরণ, ব্যাপ্তিসূচক অধিকরণ, একদেশ সূচক অধিকরণ আর সামীপ্য সূচক অধিকরণ। এবার প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করব, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হয় কারক থেকে। শুধু কোন কারক এটাই কিন্তু প্রশ্ন হয় না, বিভিন্ন শ্রেণীবিভাগ থেকেও খুঁটিয়ে প্রশ্ন দেয়, তাই বিস্তারিত জানা প্রয়োজন। স্থান সূচক অধিকরণ সম্পর্কে জানব, পরবর্তীতে জানবো। তা অধিকরণকে যে তিন ভাগে ভাগ করা হয়েছিল, স্থানাধিকরণ সেটাকে আবার চার ভাগে ভাগ করা হলো। এবারে চলে আসি অধিকরণের ভাগ কালাধিকরণ। কালাধিকরণকে দুভাগে ভাগ করা হচ্ছে, নির্দিষ্ট সময়মূলক বা ক্ষণমূলক আর ব্যাপ্তিমূলক। নেক্সট 3 নম্বর শ্রেণীবিভাগ অধিকরণ কারকের বিষয়াধিকরণ। এটাকে আবার দুভাগে ভাগ করা হয়, সাধারণ বিষয়াধিকরণ আর ভাবাধিকরণ। এবার এই যে ভাগগুলি করলাম এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলে আসছি স্থানাধিকরণ এবং তার শ্রেণীবিভাগ নিয়ে। স্থানাধিকরণ মানে হচ্ছে কিন্তু আধার অধিকরণ। আধার মানে স্থান। ঠিক আছে, তো স্থানাধিকরণ কি বা কাকে বলবো? যে স্থানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেই স্থানকে স্থানাধিকরণ বলা হয়। তাহলে কি, একটা স্থান থাকবে, সেই স্থানেই কাজটি সম্পন্ন হবে, তাকে স্থানাধিকরণ বলা হবে। তাহলে স্থানাধিকরণের যে শ্রেণীবিভাগগুলি আছে তার সংজ্ঞা সহ উদাহরণ জানব। স্থানাধিকরণের প্রথম ভাগ হচ্ছে স্থান সূচক। কর্তা যে স্থানে ক্রিয়াটি সম্পন্ন করে বা সম্পাদন করে তাকে স্থান সূচক অধিকরণ বলে।
ঠিক আছে, তার মানে কর্তা, একটা বাক্যে কর্তা থাকবে, সেই কর্তা যে স্থানে কাজটি শেষ করবে বা সম্পন্ন করবে সেটা হবে স্থানসূচক অধিকরণ। উদাহরণ দেখো, আমি দার্জিলিংয়ে আছি, দার্জিলিংয়ের তলায় দাগ, তাহলে আমি কোথায় আছি? দার্জিলিং, একটা স্থান, মানে কর্তা দার্জিলিংয়ে কাজটি সম্পন্ন করছে, তাই এটি কিন্তু স্থানসূচক অধিকরণ। তারপরে দেখো ব্যাপ্তিসূচক অধিকরণ। কাকে বলবো? ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তার, কোনো বিশেষ অংশে নয়, সর্বত্র ব্যাপী থাকা বোঝালে ব্যাপ্তিসূচক বোঝায়। তাহলে একটা নির্দিষ্ট কোনো অংশে নয়, পুরো অংশে বিস্তার লাভ করা বোঝাবে, ঠিক আছে, তাকে ব্যাপ্তিসূচক বলা হবে। উদাহরণ দেখো, অগ্নিতে দাহিকা শক্তি আছে, অগ্নি মানে হচ্ছে আগুন, অগ্নিতে তলায় দাগ, বলছে অগ্নিতে দাহিকা শক্তি আছে। তাহলে আগুনটা একটা, আগুনের তলায় দাগ, বলছে অগ্নিতে দাহিকা শক্তি আছে, মানে আগুনের সমস্ত কিছুকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে। তাহলে আগুনকে যদি বলি আমরা, একটুখানি আগুনের মধ্যে কি সেই দাহিকা শক্তি থাকবে, না সম্পূর্ণ আগুনের মধ্যে সেই শক্তিটা থাকবে? তাহলে সম্পূর্ণ অংশে থাকবে। হ্যাঁ, এটা তো এমন নয় যে একটা কোনো খাবার তৈরি করা হয়েছে তার এক অংশে মিষ্টি হয়েছে এক অংশে হয়নি, সেটা কিন্তু নয়। তা পুরো আগুনটাতেই দাহিকা শক্তি আছে, মানে জ্বালানোর ক্ষমতা আছে। তাই এই যে অগ্নিতে, এটা কিন্তু ব্যাপ্তিসূচক অধিকরণে তে বিভক্তি, মানে পুরো আগুনটাতেই দাহিকা শক্তি আছে, ঠিক আছে। আবার দেখো রবীন্দ্রনাথ বিশ্ববিখ্যাত কবি, তাহলে বিশ্ববিখ্যাত মানে শুধু এক কিছুটা অংশ জুড়ে কিন্তু রবীন্দ্রনাথের প্রচারটা পায়নি, সারা বিশ্বে প্রচার পেয়েছে, তাহলে এটিও কিন্তু ব্যাপ্তিসূচক অধিকরণ। নেক্সট চলে আসছি একদেশ সূচক। বলছে সমগ্র স্থানে নয়, মাত্র কোনো বিশেষ অংশে কোনো কিছুর অবস্থান বোঝালে একদেশ সূচক বলা হয়। এর আগে যেটা বোঝালাম সেটা কিন্তু শুধু একটা নির্দিষ্ট স্থানে বোঝাবে না, পুরো অংশে, মানে ব্যাপ্তিসূচক মানে সমগ্র স্থানে ব্যাপ্তি হবে, মানে ছড়িয়ে পড়বে। আর একদেশ সূচক মানে সম্পূর্ণ অংশে নয়, শুধুমাত্র একটা বিশেষ স্থানে কোনো কিছুর যদি অবস্থান বোঝায় তাহলে কিন্তু একদেশ সূচক অধিকরণ হয়। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, সামান্য অংশও যদি ফাঁক থাকে বা ফাঁকা থাকে তবে সেটাও কিন্তু একদেশ সূচক হয়। উদাহরণ একটা দেখে নাও, স্বর্গ আমার জন্ম নিল মাটি মায়ের কোলে। তাহলে এক্ষেত্রে তোমরা দেখে নাও, সম্পূর্ণ স্বর্গটাকে কিন্তু বোঝাচ্ছে না, স্বর্গটা জন্ম নিয়েছে মাটি মায়ের কোলে, একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, একটা বিশেষ কোনো স্থান বোঝাচ্ছে, তাই এটি কিন্তু একদেশ সূচক। নেক্সট চলো দেখে নেব সামীপ্য সূচক। সামীপ্য বা সমীপে মানে হচ্ছে নিকট, কাছাকাছি। সমীপে অর্থাৎ নিকটে বোঝালে সামীপ্য সূচক অধিকরণ হয়, মানে কোনো কিছুর কাছে বোঝালে বা নিকটে বোঝালে সামীপ্য সূচক অধিকরণ হয়। উদাহরণ দেখো, গঙ্গাসাগরে মেলা হয়, গঙ্গাসাগরের তলায় দাগ, ঠিক আছে। গঙ্গাসাগর কিন্তু একটা জায়গা, এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এখানে গঙ্গাসাগরে মানে কিন্তু গঙ্গাসাগরের জলে বোঝাচ্ছে না, গঙ্গাসাগরের তীরে মেলা হয়। গঙ্গাসাগর মানে কি সমুদ্রের মধ্যে মেলাটা হয় না, সমুদ্রের তীরে ধারে, গঙ্গাসাগরের তীরে মেলা হয়, তাই নিকটে বোঝাচ্ছে, তাই এটি কিন্তু সামীপ্য সূচক অধিকরণ। নেক্সট চলে আসি আমরা কালাধিকরণ এবং তার ভাগ। এতক্ষণ আমরা স্থানাধিকরণ নিয়ে আলোচনা করলাম, এবারে কালাধিকরণ কাকে বলে জানবো। যে সময়ে ক্রিয়াটি সম্পন্ন হয় সেই সময়কে কালাধিকরণ বলে। তাহলে কি একটা নির্দিষ্ট সময়, মানে যে সময়টাতে কাজটি সম্পন্ন হবে তাকে কালাধিকরণ বলা হবে। কাল মানে সময়, আগেই বলেছি। এবারে চলো জেনে নেব এই কালাধিকরণের শ্রেণীবিভাগ সম্পর্কে। কালাধিকরণকে যে ভাগে ভাগ করা হয়, নির্দিষ্ট সময়মূলক বা ক্ষণমূলক। প্রথম ভাগটি হচ্ছে, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, তার প্রথম ভাগ হচ্ছে নির্দিষ্ট সময়মূলক বা ক্ষণমূলক। অতি অল্প সময়ের মধ্যে ক্রিয়াটি শেষ হলে তা ক্ষণমূলক কালাধিকরণ হয়। তার মানে কি একদম অল্প সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে যদি বোঝায়, তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট সময়মূলক বা ক্ষণমূলক অধিকরণ হবে। উদাহরণ দেখো, বিকাল 4টায় আমাদের গাড়ি ছাড়বে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। দেখো
নির্দিষ্ট সময়, বলা হয়নি সকাল 10টা থেকে রাত্রি 4টে পর্যন্ত, এরকম বিস্তার বোঝায়নি। তাহলে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বিকাল 4টায় আমাদের গাড়ি ছাড়বে। তাহলে এটি কিন্তু ক্ষণমূলক বা নির্দিষ্ট সময়মূলক অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। এবারে ব্যাপ্তিমূলক, ব্যাপ্তি মানে বিস্তার, চারিপাশে ছড়িয়ে পড়বে এমন। দীর্ঘ সময় বা দীর্ঘকাল ধরে ক্রিয়াটি সম্পন্ন হলে তাকে ব্যাপ্তিমূলক কালাধিকরণ বলে। তার মানে এর আগেরটা জানলাম একটা নির্দিষ্ট সময়ে বোঝাবে কাজটা, আর এটা কি নির্দিষ্ট কোনো সময় নয়, দীর্ঘকাল ধরে চলবে বা একটা নির্দিষ্ট সময় থেকে আরও অনির্দিষ্ট কালের জন্য চলবে, সেটাই হচ্ছে ব্যাপ্তিমূলক অধিকরণ। উদাহরণ দেখো, শীতকালে দিন ছোট হয়, তাহলে কি শীতকালের একটা দিন ছোট হয় বা শীতকালের নির্দিষ্ট একটা সময়ে দিন ছোট হয়? না, সম্পূর্ণ শীতকাল, তোমরা জানো যে প্রায় 5 মাস বা 4 মাস শীতকাল, তাহলে এই সম্পূর্ণ শীতকালটাই দিন ছোট হয়। তাহলে এটি হচ্ছে ব্যাপ্তিমূলক অধিকরণ কারক। কালে এ বিভক্তি। বসন্তকালে কোকিল ডাকে, তাহলে বসন্তকাল একটা ঋতু, সমগ্র ঋতুতে কোকিল ডাকে, এটিও ব্যাপ্তিমূলক। নেক্সট ভাগটি হচ্ছে অধিকরণের লাস্ট যে শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে বিষয়াধিকরণ, মানে বিষয় বা বস্তু সূচক অধিকরণ কারক। কোনো বিষয়কে বা ব্যাপারে ক্রিয়া অনুষ্ঠিত হলে বা কোনো, আমরা যদি সহজভাবে বলি, কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে যদি কাজটি সম্পন্ন হয় তাকে বিষয়াধিকরণ বলবো আমরা। এই বিষয়াধিকরণকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে সাধারণ বিষয়াধিকরণ। কোনো সাধারণ বিষয় বা পার্থিব বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হলে তাকে সাধারণ বিষয়াধিকরণ বলা হয়। তাহলে পৃথিবীর একদম সাধারণ কোনো বিষয় নিয়ে যদি কাজটি সম্পন্ন হয় বা ক্রিয়াটি সম্পন্ন হয়, তাহলে সেটা হচ্ছে সাধারণ বিষয়াধিকরণ। উদাহরণ দেখো, রাম অঙ্কে কাঁচা, এই যে অঙ্ক একটা বিষয়, এটা সাধারণ পৃথিবীতে পড়াশোনা, এটা পার্থিব বিষয়, অঙ্কে কাঁচা, তাহলে এটা অধিকরণ কারকে অঙ্কে এ বিভক্তি। আবার সে বাংলায় খুব ভালো, বাংলায়, এটাও একটা সাবজেক্ট বিষয়, ঠিক আছে, এটাও সাধারণ বিষয়াধিকরণ। আবার চাণক্য সংস্কৃতে পণ্ডিত, সংস্কৃত একটা বিষয়, তাহলে অধিকরণ কারক মানে সাধারণ বিষয়াধিকরণে তে বিভক্তি। নেক্সট লাস্ট যে শ্রেণীবিভাগ রয়েছে ভাবাধিকরণ। কোনো বিষয় যদি কোনো একটি মনোভাবকে নির্দেশ করে তাহলে ভাবাধিকরণ হয়। দেখো, ভাব মানে কি বলে না, আজকে আমার মনের ভাবধারা ঠিক নেই, হ্যাঁ, তাহলে কোনো বিষয় যদি কোনো একটি মনোভাবকে নির্দেশ করে তাহলে সেটা ভাবাধিকরণ হয়, ভাবযুক্ত অধিকরণ। এবারে উদাহরণটি দেখো, ছেলেটি আনন্দে আত্মহারা, তাহলে ছেলেটির মনে পুলক জেগেছে, আনন্দ জেগেছে, তাই সে আত্মহারা হয়ে গেছে। তাহলে কি এটা ছেলেটির মনের আনন্দকে নির্দেশ করছে, তাই এটি কিন্তু ভাবাধিকরণ, ঠিক আছে। আবার মেয়েটি শোকে পাগল হয়ে গেছে, তাহলে মেয়েটি মনের অবস্থা মেয়েটির ভালো নয়, মানে সে শোকে পাগল হয়ে গেছে, তার মনের একটা ভাবকে নির্দেশ করছে, এটি কিন্তু ভাবাধিকরণে শোকে কে বিভক্তি। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে অধিকরণ কারক থেকে যে খুঁটিনাটি বিষয় ছিল পুরোটাই আমি কারক শেষ করলাম, সম্পূর্ণ কারক আলোচনা আমার সমাপ্ত হলো আজকে। এরপরে অকারক আমি নির্ণয় করা তোমাদেরকে সহজে একদিনের ভিডিওতে শিখিয়ে দেবো, আর তারপরে প্র্যাকটিস সেট দিতে থাকবো এবং সমাস নিয়ে আলোচনা করতে থাকবো। অবশ্যই আগেকার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে পঞ্চায়েতের সমস্ত ব্যাকরণ এই জাতীয় কোনো ফোল্ডার তোমরা পেয়ে যাবে, ওই ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।